স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে এবং তোমরা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টে রেখেছো, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে ডে 2 এর ক্লাস চলছে। এখানে ডে 2 এর ক্লাস, ডে 1 এর ক্লাসে আমি আলোচনা করেছি অলরেডি। আজকে ডে 2 এর ক্লাস গ্রুপ এ থেকে আধুনিক ভারতীয় শিক্ষা থেকে আজকে আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এবার মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন থেকে ডিটেইলসে আজকে আলোচনা করব ওয়ান লাইনার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন করা হয়, শুধুমাত্র কিন্তু সেই জায়গাগুলোকে নিয়েই আলোচনা করব। তোমাদের বিস্তারিতভাবে আলোচনা হবে আজকের ক্লাসটি এবং এরপরে আরো কিছু ক্লাস আসবে এবং তারপরে এমসিকিউ গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। যারা এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো কিন্তু আমাদের স্কুল স্টাডি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছতে পারে। এছাড়া আমাদের চ্যানেলে বিভিন্ন স্যার ম্যামরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে কিন্তু পড়িয়ে থাকছেন বা পাঠদান করে থাকেন। সুতরাং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থেকে শুরু করে ডিটেলস দেওয়া আছে, নাও পিক আপ করো এবং আমাদেরকে ফোন করো। আমাদের কোর্স ফি শুধুমাত্র 299। আবারও এই 299 যে আমরা নিচ্ছি, এটা শুধুমাত্র থার্ড নয়, কিন্তু থার্ড প্লাস ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু আমরা কোর্স ফি নিচ্ছি শুধুমাত্র 299 টাকা। অর্থাৎ এক বছরে তুমি আমাদের কাছে পড়তে পারো মাত্র 299 টাকা দিয়ে একটা সাবজেক্ট। পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি 299। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে আজকে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রথমে আমরা জেনে নেব পটভূমি গঠন, স্বাধীনতার পর মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ঐতিহাসিক প্রেক্ষাপট, মুদালিয়ার কমিশন কেন এলো? সবার প্রথমে হান্টার কমিশন 1882 ব্রিটিশ শাসনামলে সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছিল কিন্তু এই হান্টার কমিশনে। তাহলে হান্টার কমিশনে কেন এলো? ব্রিটিশ শাসনকালে সবার প্রথমে 1882 সালে এই হান্টার কমিশনে মাধ্যমিক শিক্ষার উপরে কিন্তু সর্বপ্রথম ফোকাস করা হয়েছিল। দেন তারাচাঁদ কমিটি, যেটা 1948। এবার 1948 কি হলো? স্বাধীন ভারতে তোমার হচ্ছে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠিত প্রথম কমিটি। এটা কিন্তু ব্রিটিশ আমলে গঠিত হয়েছিল 1882-তে, কিন্তু এখানে 1948 সালটা দেখবে। 1947-এ কি হয়েছিল? আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, 1947-এ দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু 1948-এ তারাচাঁদ কমিটি গঠন হলো এবং এই তারাচাঁদ কমিটির সুপারিশ ক্রমে কিন্তু কি হলো? প্রথমে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করা হয়েছিল। রাধাকৃষ্ণন কমিশন 1948 কি বলছে? মাধ্যমিক শিক্ষাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুর্বলতম অংশ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। আবার বলছি, মাধ্যমিক শিক্ষাকে ভারতের শিক্ষা ব্যবস্থার দুর্বলতম অংশ কিন্তু হিসাবে চিহ্নিত করা হয়েছিল এখানে। ক্লিয়ার? ওকে। বলছে কমিশনের প্রাণপুরুষ ডক্টর মুদালিয়ার। এই যে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের প্রাণপুরুষ কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। বলছে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 27 বছরের উপাচার্য ছিলেন। 1952 সালের 23শে সেপ্টেম্বর ভারত সরকার তার নেতৃত্বে এই কমিশন গঠন করে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানে কিন্তু সম্মানিত হয়েছিলেন। তাহলে এই জিনিসটা কিন্তু জানতে হবে। এই মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রবক্তা কিন্তু ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পুরো নামটা কিন্তু মনে রাখতেই হবে আমাদের। নেক্সট কি রয়েছে এখানে? কমিশনের গঠন এবং সদস্যবৃন্দ, মানে এই যে মুদালিয়ার কমিশনটা গঠন হলো, কারা কারা সদস্য ছিল এবং কিভাবে গঠিত হয়েছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে। যেমন সভাপতি কে ছিল? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। সম্পাদক কে ছিল মুদালিয়ার কমিশন? ডক্টর অনাথনাথ বসু। দেন বিদেশি সদস্য কারা কারা ছিল? জন ক্রিস্টি ইংল্যান্ড থেকে ও কে আর উইলিয়াম, ইনি ছিলেন আমেরিকা থেকে। তাহলে দুজন বিদেশি সদস্য ছিল এখানে। জন ক্রিস্ট ছিল কোথা থেকে? ইংল্যান্ড থেকে। এবং কে আর উইলিয়াম কোথা থেকে ছিল? আমেরিকা থেকে। এবার ভারতীয় সদস্যদের মধ্যে কারা কারা ছিল? শ্রীমতী হংসরাজ মেহতা, শ্রী জে এ তোমার হচ্ছে তারপর ওয়ালা প্রমুখ কিন্তু ছিল ভারতীয় সদস্য। মোট 9 জন সদস্য নিয়ে গঠিত এই কমিশন 1953 সালের 29শে আগস্ট 331 পৃষ্ঠার কিন্তু রিপোর্ট পেশ করেছিল যে মাধ্যমিক শিক্ষায় এই সিলেবাস, এই পাঠ্যক্রম, এই বিষয়গুলো থাকবে। এই নিয়ে কিন্তু কি করা হয়েছিল? তোমার হচ্ছে রিপোর্ট পেশ করা হয়েছিল, 331 পৃষ্ঠার রিপোর্ট। ক্লিয়ার? নেক্সট, এবারে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্যগুলো কি কি ছিল আমরা একটু জেনে নেব। প্রথমে বলছে গণতান্ত্রিক নাগরিকত্ব। কি বলছে এখানে? আদর্শ ও দায়িত্বশীল নাগরিক গঠন, কর্মদক্ষতা বৃদ্ধি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছিল। দেন সংস্কৃতি বিকাশ, জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশের কথা বলা হয়েছিল। দেন ব্যক্তিত্বের বিকাশ, শিক্ষার্থীর চারিত্রিক এবং সর্বাঙ্গীন উন্নতির কথা বলা হয়েছিল এই কমিশনে। ক্লিয়ার? শিক্ষার কাঠামো এবং সময়কাল,
কতদিন হবে, কি হবে না হবে। বলছে 11টি মোট বিদ্যালয় শিক্ষা বছর কথা বলা হয়েছিল, মানে মোট শিক্ষা বছর হবে 11 বছর। এখানে বিভাগীয় সময়কাল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলছিল 4 বা 5 বছর হবে, নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে 3 বা 4 বছর হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3 বছর হবে। কমিশন ইন্টারমিডিয়েট স্তর তুলে দিয়ে প্রি ইউনিভার্সিটি শিক্ষা কিন্তু চালু করার সুপারিশ করেছিল। তাহলে কি বললো যে এখানে প্রাথমিক শিক্ষা হবে 4 থেকে 5 বছর, দেন নিম্ন মাধ্যমিক শিক্ষা হবে 3 থেকে 4 বছর, উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 3 বছর। তাহলে এই যে শিক্ষা কমিশন আছে, এই কমিশন কিন্তু কি করেছিল, ইন্টারমিডিয়েট স্তর তুলে দিয়েছিল এবং এই ইন্টারমিডিয়েট স্তরটা তুলে দিয়ে প্রি ইউনিভার্সিটি শিক্ষা কিন্তু চালু করেছিল বা সুপারিশ করেছিল যে এটা করা হোক। ওকে, নেক্সট বলছে সপ্ত প্রবাহ ও পাঠ্যক্রম, মানে 7 স্ট্রিমস এর কথা বলা হয়েছিল। কি কি 7 স্ট্রিমস, মানে 7টা স্ট্রিমস কি কি হবে বলছে। প্রথমে মানবিক বিজ্ঞানের কথা বলা হয়েছিল, দেন বলা হয়েছিল বিজ্ঞান বিভাগের কথা, দেন বলা হয়েছিল কারিগরি শিক্ষার কথা, বলা হয়েছিল বাণিজ্যের কথা, দেন বলা হয়েছিল কৃষিবিদ্যার কথা, বলা হয়েছিল চারুকলা এবং গার্হস্থ্য বিজ্ঞান, এগুলোর কথা বলা হয়েছিল। এছাড়া এর মধ্যে যুক্ত হবে ত্রিভাষা, মানে 3টা ল্যাঙ্গুয়েজ। এবার এই ত্রিভাষা কি, এই ত্রিভাষা নীতির মধ্যে আঞ্চলিক ভাষা আসবে, হিন্দি ভাষা আসবে এবং ইংরেজি ভাষা আসবে। এই 3টা শিক্ষা কিন্তু ভাষা ত্রিভাষা সূত্রের মধ্যে আসবে। সপ্ত প্রবাহতে 1 নম্বর মানবিক বিজ্ঞান, 2 নম্বর বিজ্ঞান, 3 নম্বর কারিগরি বিজ্ঞান, 4 নম্বর বাণিজ্য, 5 নম্বর কৃষিবিদ্যা, 6 নম্বর চারুকলা এবং 7 নম্বর গার্হস্থ্য বিজ্ঞান। এছাড়া বলছিল শিক্ষা যে হবে সেই শিক্ষা টোটাল হবে 3টা ভাষার মধ্যে দিয়ে। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, দেন বলছে হিন্দি ভাষা এবং নেক্সট হচ্ছে ইংরেজি শিক্ষা। এই 3টা শিক্ষাকে একত্রিত করে বলা হয়েছে, এই 3টা ভাষাকে একত্রিত করে বলা হয়েছে তোমার হচ্ছে ত্রিভাষা সূত্র। ক্লিয়ার? ওকে, তো পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে কি বলছে। প্রথমে বলছে এখানে নৈব্যক্তিক অভিক্ষা, বলছে প্রচলিত রচনামূলক পরীক্ষার পরিবর্তে অবজেক্টিভ টেস্টের উপর জোর দেওয়া হয়েছিল। শর্ট কোশ্চেন, ছোট কোশ্চেনের উপরে। সিআরসি কার্ড, যেটাকে বলে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, বলছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতির তথ্যের জন্য কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসে সিআরসি এর পুরো নাম কি। উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে যে কথাটা আমি বারবার করে একই কথা বলছি, আমাদের কিন্তু অবাঞ্ছিত বিষয় কিছু করানো হয় না। দেখবে তোমার যতগুলো ক্লাস আমাদের দেখতে পাবে উচ্চ মাধ্যমিকের, এই বছর সম্পূর্ণ ক্লাসগুলো ডিটেলসে ওয়ান লাইনার করে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো, সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে, যাতে তোমরা এমসিকিউ পরীক্ষায় বেশি থেকে বেশি নাম্বার তোমরা পিক করতে পারো। তো দেখো নেক্সট কি বলা হয়েছিল, গ্রেডিং সিস্টেমের কথা বলেছিল এই মুদালিয়ার কমিশন। কি এই গ্রেডিং সিস্টেম, বলছে নাম্বার দেওয়া হবে না। এখন তোমাদের দেখবে নাম্বারের পাশে পাশে কখনো দেখো এ প্লাস বি, বি প্লাস, ও বি, এরকম কিছু গ্রেড থাকবে। বলছে এ বি সি ডি ই, জাস্ট এরকম টাইপের গ্রেড ব্যবহারের কথা বলেছিল। দেখবা যার জন্য এখন নাম্বারের পাশে পাশে কিন্তু গ্রেডিং সিস্টেম আছে। দেন বলছে কম্পার্টমেন্টাল পরীক্ষা, বলছে অকৃতকার্যদের জন্য পুনরায় সুযোগ দান। অকৃতকার্য বলতে কোনো একটা ছাত্র বা কোনো একটা ছাত্রী এই বছর পরীক্ষা দিল কিন্তু পাস করতে পারলো না, তাদের জন্য আবার যেন নতুন করে পুনরায় যেন তাদের পরীক্ষা নেওয়া হয়, যার জন্য তাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনে। ওকে, নেক্সট কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। কি বলছে, বহুমুখী বিদ্যালয় শৃঙ্খলা, বলছে শিক্ষার্থীদের রুচি এবং সামর্থ্য অনুযায়ী বহুমুখী বিদ্যালয়, যেটাকে মাল্টিপারপাস স্কুল আমরা বলি, স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। দেন এনসিসির কথা বলা হয়েছিল। আমরা এখনো বিভিন্ন স্কুল কলেজগুলোতে এনসিসি সিস্টেম দেখি, যেটাকে ন্যাশনাল ক্যাডেট কর্পস বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলার জন্য এনসিসি চালুর কিন্তু সুপারিশ করা হয়েছিল, যে এনসিসি প্রতিষ্ঠা করা হবে, প্রতিটা জায়গায় থাকবে। দেন বলছে শিক্ষক, বলছে শিক্ষকদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 60 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যে শিক্ষক যারা থাকবে তারা 60 বছর বয়স হলে পরে রিটায়ারমেন্ট নেবে। তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর কথাও কিন্তু এই মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনে বলা হয়েছিল। এবারে এই কমিশনের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, সেই ত্রুটিগুলো কি কি বলছে, পদ্ধতিগত অভাব। প্রথম যে পয়েন্ট আছে, সরি জাস্ট ওয়েট, ওকে, সরি, হ্যাঁ দেখো কি বলছে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট উপায় কিন্তু উল্লেখ করা হয়নি। মানে বলছে এগুলো এগুলো করা হবে। এবার এই সমস্ত জিনিসগুলো করা হবে, এই যেমন মনে করো আজকে আমি কোনো পার্টিকে খারাপ বলবো না, কোনো পার্টিকে ভালো বলবো না, আমি যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবো। আজকে আমাদের উত্তরবঙ্গের স্পোর্টস মন্ত্রী, এখন বর্তমানে উত্তরবঙ্গ বললে ভুল হবে, উত্তরবঙ্গের স্বনামধন্য
যে নাম আছে নিশীথ প্রামাণিক, নো ডাউট উনি খুব ভালো অ্যানাউন্স করেছেন যে 2 কোটি 4 কোটি 5 কোটি এরকম করে টাকা দেওয়া হবে, যে সমস্ত অ্যাথলেটিক্স অলিম্পিক জিতবে বা সোনা জিতবে তাদেরকে মানে বেশ কিছু টাকা অনুদান দেওয়া হবে। কিন্তু এই যে টাকাটা অনুদান দেওয়ার আগে যদি ভাবনা চিন্তা করা যায় স্পোর্টস আমরা স্টেডিয়াম বানাবো, স্টেডিয়াম বানিয়ে দেখো আজকে যদি বলি আমরা, যেমন নীরজ চোপড়া খুব ভালো জ্যাভলিন থ্রো করতে পারে, এবার এই জ্যাভলিন থ্রো আমিও করতে চাই, বাট আমি যাব কোথায় জ্যাভলিন থ্রো করতে? তাহলে আমাকে সেই অপরচুনিটি দিতে হবে, সুযোগটা দিতে হবে। তাহলে আজকে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের স্পোর্টস কাঠামোটা তৈরি করে দিতে হবে আগে, তারপরে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে তোমরা এসে এখানে প্র্যাকটিস করো, এখানে শেখো, এখানে খেলো এবং তোমরা আমাদের রাজ্য বা দেশের জন্য সোনা নিয়ে আসো বাইরে থেকে। তখন গিয়ে তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু আমি তাদের পরিকাঠামোর কোনো জায়গা করে দিলাম না। আমি বলছি আমি একটা স্টুডেন্টকে আজকে ডাকলাম, এই তুই যদি উচ্চ মাধ্যমিকে যদি তুই টপ করতে পারিস ওয়েস্ট বেঙ্গলে, তবে তোকে আমি এই 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 জিনিসগুলো দেবো। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটাকে যদি আমি সঠিক গাইডেন্স না করি, তাকে যদি সঠিকভাবে পরামর্শ দান বা নির্দেশনা আমি না দেই, তাহলে সেই ছেলেটা বা সেই মেয়েটা পড়াশোনা ভালো করে করবে কি করে? তাহলে আমি তাকে আগে রাস্তাটা দেখিয়ে দেবো, তারপর তাকে পুরস্কৃত করার চিন্তা ভাবনা তাকে পরে করাবো। ভাই তোকে আমি এটা জিনিস পড়লাম আজকে, তোমাকে আমি আজকে এই জিনিসগুলো শিখিয়ে দিলাম এবং সেই জিনিসগুলো শিখে নিয়ে তুমি কিন্তু তারপরে ভালো রেজাল্টটা করো। আমি জাস্ট এখানে কারো ক্ষতি হচ্ছে না, অবশ্যই তিনি খুব ভালো কাজ করেছেন, এই যে অ্যানাউন্সমেন্টটা করেছেন খুব ভালো কাজ করেছেন নিশীথ প্রামাণিক, নো ডাউট। যে তোমাদের দেবো, এই যে দেবো কথাটা কতজন বলে, আজকে চাকরি দেবো, ডিএসপি পদে চাকরি দেবো, ভালো ভালো পদে চাকরি দেবো, করে আসো, নো ডাউট ভালো করেছেন। কিন্তু স্যার বা যে করছেন আর কি, মন্ত্রীদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকে সবসময় যে আমাদের পরিকাঠামোগুলো যেন আমরা পাই, স্কুলগুলোতে ভালো পরিকাঠামো পাই, যে আমাদের শিক্ষার কোনো অভাব নেই, প্রচুর টিচার আছে, ভালো ভালো কোয়ালিফাইড টিচার আছে, খুব দুর্দান্ত দুর্দান্ত টিচার আছে স্কুলগুলোতে, কিন্তু কি সরকার থেকে আমি বেতন পাবো, সুতরাং আমার কোনো দায়বদ্ধতা নেই, আমি জাস্ট পড়াচ্ছি আর কোনো রকম জাস্ট টাইমটা কাটাই দিলে হয়ে গেল। আমি বলছি না, হতে পারে 100% টিচারের মধ্যে 50% টিচারের হয়তো মেন্টালিটি এরকম ধরনের যে আমি কোনো রকম টাইম পাস করে কোনো রকম জাস্ট রিডিং ফিডিং পড়িয়ে দিয়ে আমি চলে যাবো। কিন্তু কিছু টিচার খুব ভালোভাবে ভাবে যে না, আমি যেমন মাস গেলে এই স্টুডেন্টগুলোকে ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার জন্য আমি যেমন উঠে পড়ে লেগেছি বা আমাকে সরকার টাকা দিচ্ছে, এই টাকাটা আমাদের ট্যাক্সের টাকায় উঠে টিচারদের বেতন, তাহলে আমাদের ট্যাক্সের টাকায় যখন টিচারদেরকে পে করা হচ্ছে, তার মানে টিচারদের দায়বদ্ধতা সমাজের প্রত্যেকটা স্তরের ছাত্রছাত্রীদের একটা ভালো শিক্ষিত জায়গায় কিন্তু নিয়ে যাওয়া, ভালো শিক্ষাটা ওয়েল এডুকেশনটা প্রোভাইড করা, এটা কিন্তু কাজ। তাহলে আমাদের বাস্তবায়ন কিন্তু করা হয় অনেক কিছু, এটা 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 অনেক কিছু করা হয়, কিন্তু সেটার বাস্তবায়ন কিন্তু সম্ভব হয় না, এটা একটা সীমাবদ্ধতা। দেন বলছে শিক্ষকের অভাব, বহুমুখী বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাইডেন্স প্রদানের জন্য অভিজ্ঞ শিক্ষকের অভাব কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে অভিজ্ঞ শিক্ষক লাগবে। আজকে দেখো বিভিন্ন স্কুলগুলোতে আমি বারবার করে বলতাম, এতদিন আমার স্টুডেন্টদের আমি বলতাম যে আজকে পশ্চিমবঙ্গে যে সরকার এতদিন ধরে করতো, তারা কি করছে, উচ্চ মাধ্যমিক একটা স্টুডেন্টকে মোবাইল ফোন দিচ্ছে, 10,000 12,000 টাকা দিয়ে মোবাইল ফোন দিচ্ছে, কিন্তু সেটা না করে স্কুলের পরিকাঠামোটা যদি উন্নতির কথা চিন্তা করতো, প্রতিটা ক্লাসরুমে যদি একটা করে স্মার্ট বোর্ড লাগাতো। আমি দেখো একটা প্রাইভেট ইনস্টিটিউট, প্রাইভেট একটা সংস্থা হয়ে আমি একটা 1,35,000 টাকা দিয়ে একটা স্মার্ট বোর্ড নিয়েছি, কষ্ট করে অনেক দিন রাত খেটে পরিশ্রম করে স্টুডেন্টদেরকে পড়িয়ে অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে পড়িয়ে আমি আজকে একটা স্মার্ট বোর্ড নিয়েছি। তাহলে সরকার জনগণের থেকে এত পরিমাণে ট্যাক্স পায়, তাহলে জনগণের শিক্ষার জন্য এইটুকু করতে পারে না যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বা হোক, প্রতিটা বিদ্যালয়ে হোক, প্রতিটা মহাবিদ্যালয় বা কলেজগুলোতে হোক স্মার্ট বোর্ডের ব্যবস্থা, টিচারদেরকে প্রপার ওয়েতে ট্রেনিং দিয়ে তাদেরকে কি করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন রেডি করতে হয়, কি করে তারা স্মার্ট বোর্ডে ক্লাস নেবেন, কি করে সেই শিক্ষাটা আরো উন্নত মানের করা যায়, আধুনিক করা যায়। কিন্তু তা না করে এখনো কিছু কিছু মানে স্কুলগুলোতে সেই ব্ল্যাকবোর্ড, সেই চক, সেই ডাস্টার, এইটা তো অনেক আগে চলে গেছে। তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিভিন্ন দেশ বিদেশে এখন এআই পড়াচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরকে পড়াচ্ছে, বাট আমরা এখনো কোথায় পড়ে আছি? আমাদের এডুকেশন সিস্টেমটা কি করে আগাবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তাহলে শিক্ষকদেরকে প্রপার ওয়েতে তাদেরকে ট্রেনিং দিতে হবে। এই যে আজকে আমাদের যেমন আমি যেমন বিএড করেছি, টিচার্স ট্রেনিং করানো হয়, বলা হয় বিএড ব্যাচেলর অফ এডুকেশন, এই যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে প্রপার ওয়েতে, এডুকেশন দেওয়া হচ্ছে একটা স্টুডেন্টকে। দেখো আজকে আমরা কলেজ লেভেলে বা আমরা 11-12 যে এডুকেশন পড়ে নেই সেটা আবার বিএড ট্রেনিং এ শেখানোর কোনো মানে হয় না।
বিএড ট্রেনিং এ প্রপার ওয়েতে একজন টিচার একটা স্টুডেন্টকে কি করে তৈরি করবে, কি করে মানুষ করবে সেটা শেখানো উচিত, কিন্তু সিলেবাসটাই অন্যরকম সেখানে। আমার পার্সোনাল মত, আমার পার্সোনাল ওপিনিয়ন, 2 বছর পড়ানোর পরে আমি দেখলাম না যে প্রপার ওয়েতে গাইডেন্স করে বলে দিল কোনো টিচার যে তোমাকে 2 বছরে একটা স্টুডেন্টকে কি করে বেটার এডুকেশন তুমি প্রোভাইড করতে পারবা, সেই জিনিসগুলো শেখাতে হবে। যে আমি কি করে আমার টিচিং যে স্কিলটা আছে কি করে আমি ডেভেলপমেন্ট করতে পারবো, সেই জিনিসগুলোর খুব অভাব কিন্তু আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলতে চাই। তো বলছে বাস্তবে বেশিরভাগ বিদ্যালয়ে কেবল বিজ্ঞান ও কলা বিভাগের উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে ম্যাক্সিমাম স্কুলগুলোতে এখনো পর্যন্ত সেই ব্রিটিশ আমলের মুখস্থ বিদ্যাই চলে যাচ্ছে। এই তোমরা এগুলো এগুলো পড়ো, তোমাদের সিলেবাসে এই আছে, তা চেঞ্জ করতে হবে। এখন এই জামানা চলে এসছে, কোডিং শেখাতে হবে ছাত্রছাত্রীদের, তারা শিখবে। সবাই শিখতে পারবে না, কেউ বিজ্ঞান বিভাগে যাবে, কেউ কলা বিভাগে যাবে, কেউ বাণিজ্য বিভাগে যাবে, কাউকে এআইও শেখাতে হবে, কোডিং ডিকোডিং এর কাজ শেখাতে হবে, বিভিন্ন জায়গায় করে তাদেরকে বিভিন্নভাবে স্মার্ট তৈরি করতে হবে। তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমি যদি বলি যে এই যে শুধুমাত্র বিজ্ঞান এবং কলা বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে অনেক ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবে। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, সরাসরি আমার কাছে পড়তে চাও, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার এবং বলবে যে আমরা এই কোর্সটাকে নিতে চাই, আমরা এই কোর্স থেকে পড়তে। আমি আবারও বলছি, আমাদের 3rd সেমিস্টার প্লাস 4th সেমিস্টার মিলে যদি দার্জিলিং ডিস্ট্রিক্টের বাইরে স্টুডেন্টরা হও, তাহলে কিন্তু তোমাদের জন্য কোর্স ফি শুধুমাত্র 299 টাকা ফিস। যারা আমাদের সেন্টারে সরাসরি দার্জিলিং ডিস্ট্রিক্টে এসে পড়তে পারো না, যারা অনলাইনে মানে পড়বে বলে ভাবনা চিন্তা করছো, তাদের ক্ষেত্রে বলছি সরাসরি তোমরা আমাদের ক্লাসগুলোকে নিতে পারো, আমাদের কাছে এসে পড়তে পারো। যারা লোকালে রয়েছে তারা এসে পড়ো, এবং যারা অনলাইনে পড়তে চাও, দূরের স্টুডেন্ট রয়েছে যারা আসতে পারো না, পরিকাঠামো নেই, ভালো এডুকেশনের টিচার পাচ্ছ না, তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা জয়েন করো আমাদের ক্লাসে এবং তোমরা যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।